বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি ভালো আছেন। বন্ধুরা, পড়ছিলাম ইসলামী ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ রচিত ক্রুশের সিরিজের তৃতীয় সিজন। এটি মুসলিম বীর সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর গৌরবগাথার ওপর রচিত একটি অনবদ্য উপন্যাস। আজকে পড়ছি উপন্যাসটির তৃতীয় সিজনের ষষ্ঠ পর্ব, এবং এই পর্বটির মাধ্যমে শুরু হচ্ছে ক্রুশের সিরিজের আরেকটি বই, উপকূলের সংঘর্ষ বইটি। আর হ্যাঁ, আরেকটি কথা বলে নিতে চাই, তা হচ্ছে আমার কিছু ব্যক্তিগত কারণ ও চ্যানেলের কন্টেন্টের গুণগত মান আরও উন্নত করার লক্ষ্যে আমি ঠিক করেছি এখন থেকে প্রতি মঙ্গলবার অর্থাৎ প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করব। তো আশা করছি আপনারা ধৈর্য সহকারে পাশে থাকবেন। আর বইয়ের মলাট চ্যানেলের কন্টেন্টগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। শুনতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আলীর গোয়েন্দা বাহিনীর ৩ সদস্য ইমরান, রহিম, রেজাউল আক্রায় এসেছিল ওরা শত্রুর গতিবিধি ও পরিকল্পনা জানতে। এরই মধ্যে অনেক তথ্য ওরা সংগ্রহ করেছে। দলনেতা ইমরানের কাছে এমন কিছু তথ্য এলো যা এখনই সুলতান নুরউদ্দিন জঙ্গি ও সুলতান সালাহউদ্দিন আইয়ুবীকে জানানো দরকার। ওরা আক্রা থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। এমন সময় হঠাৎ নিখোঁজ হয়ে গেল রহিম। যখন রহিমের রিপোর্ট করার কথা, তখন সে না আসায় তাকে খুঁজতে গিয়েছিল ইমরান। গিয়ে জানল যে বাড়িতে সে থাকত এবং তার মালিকের দোকানে কাজ করত, সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। কেন রহিমকে বরখাস্ত করা হয়েছে এই প্রশ্নের কোনো সদুত্তর দিল না কেউ। রহিমকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল ইমরান। একজন গোয়েন্দার যে কোনো সমস্যা প্রথমে তার দলনেতাকে জানাবে, এটাই স্বাভাবিক, কিন্তু রহিম তা করেনি। কিন্তু কেন? তবে কি রহিম কোনো বিপদে পড়েছে? ধরা পড়ে গেছে সে শত্রুর হাতে? কি হয়েছে তার? এসব অসংখ্য চিন্তা ঘুরপাক খেতে লাগলো ইমরানের মাথায়। কমান্ডার হিসেবে রহিমের সন্ধান নেওয়া তারই দায়িত্ব। একবার ভাবলো রেজাউলের সাথে যোগাযোগ করে, কিন্তু পরক্ষণেই মনে হলো পরিস্থিতি না বুঝে রেজাউলের সাথে দেখা করতে যাওয়াও এখন ঝুঁকিপূর্ণ। ফলে সে আর রেজাউলের ওখানে গেল না। ইমরান শঙ্কিত হলো এই ভেবে, যদি রহিম গ্রেপ্তার হয়েই থাকে তবে তা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এ অবস্থায় চাপে পড়ে দুই বন্ধুর সন্ধান বলে দিতে পারে রহিম, তখন ওদেরও ধরা পড়তে হবে। এই চিন্তায় ইমরানকে অস্থির করে তুলল। একজন গোয়েন্দার ধরা পড়া বা মারা যাওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ভয় ও চিন্তার কারণ সে তার অন্যান্য সাথীদের নাম বলে দিলে পুরো মিশনটাই ধ্বংসের মুখে পড়ে যায়। যে গোপন তথ্য সংগ্রহের জন্য তারা এখানে এসেছিল তা তাদের হাতে এসে গেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরে পড়া দরকার। শেষ মুহূর্তে এসে এ ধরনের একটা সমস্যা পুরো মিশনকে শেষ করে দিতে পারে। এদিকে আত্মরক্ষা করে নিরাপদে আগ্রা থেকে বেরিয়ে যাওয়া, অন্যদিকে বন্ধুকে খুঁজে বের করার কঠিন দায়িত্ব কোনটা করবে ইমরান? কিভাবে করবে? এক সুকঠিন দায়িত্বের বোঝা তাড়া করতে লাগলো ইমরানকে। সূর্য ডুবে যাওয়ার এখনো কিছুটা দেরি। রেজাউল আস্তাবলের বাইরে দাঁড়িয়েছিল। 4টি ঘোড়া এসে আস্তাবলের মুখে থামল। একজন আরোহী ঘোড়ার পিঠে লাশের মতো একজনকে ফেলে রেখেছিল। তার সামনেই তাকে ঘোড়ার পিঠ থেকে নামানো হলো। নামানোর পর লোকটিকে দেখেই রেজাউলের শরীরের সমস্ত রক্ত ঠান্ডা হিম হয়ে গেল। এ লোক আর কেউ নয়, তারই সহযোগী বন্ধু রহিম। তার হাত পিছমোড়া করে বাঁধা। আরোহীদের সবাইকে চেনে রেজাউল, সবাই অফিসার। রহিমকে নামানোর পর এক অফিসার রেজাউলকে ডাকলো। এই অফিসার রেজাউলকে বেশ পছন্দ করত। তাকে ডাকতো ফ্রান্সিস বলে। অফিসারের ডাক শুনে বাস্তবে ফিরে এলো রেজাউল। দৌড়ে গেল অফিসারের কাছে, কিন্তু তার পা তখন চলতে যাচ্ছিল না। সে ভাবছিল তাকেও কি গ্রেপ্তার করা হবে। এই ঘোড়া 4টি ভেতরে নিয়ে যাও, অফিসার রেজাউলকে বলল। সহিসকে বুঝিয়ে দিয়ে এসে বন্দিকে ওই কামরায় নিয়ে চলো। রহিমকে দেখিয়ে বলল অফিসার। রেজাউলকে যখন ফ্রান্সিস বলে ডাকলো, তখন সে ভাবল রহিম তাদের বিষয়ে এখনো কিছু বলেনি। এই খ্রিস্টান অফিসার এখনো তাকে সহিস ফ্রান্সিস বলেই জানে। এইভাবে সে একটু সাহস ফিরে পেল। রেজাউল অফিসারকে জিজ্ঞেস করল, এই বন্দিকে? এই লোক কি চুরি করেছে? এ বেটা সালাহউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা, তিরস্কার ভঙ্গিতে বলল অফিসার।
এখন এই গোপন কঠুরিতে পড়ে গোয়েন্দাগিরি করবে? যাও, ঘোড়া নিয়ে যাও। এই ফাঁকে রাজাউল ও রহিম একে অন্যের চোখে চোখ রেখে গভীর দৃষ্টিতে তাকায়। চোখে চোখে কথা হয় তাদের। ধরা পড়লে চোখের ইশারায় কিভাবে কথা বলতে হয় সে সংকেত তাদের আগেই ঠিক করা ছিল। যদি কোনোদিন এমন পরিস্থিতির সৃষ্টি হয় পরস্পর কথাও বলতে পারবে না, তখন ইশারায় অন্যকে পালিয়ে যাওয়ার যে সংকেত দেওয়ার কথা, রহিম রাজাউলকে সে সংকেত দিল। কিন্তু রাজাউল তার উল্টো অর্থ করে বসলো। সে ভাবল, এখন পালিয়ে যাওয়ার সংকেত দেওয়ার মানে হচ্ছে রহিম আমাদের পরিচয় এখনো ফাঁস করেনি। ফলে সে পালিয়ে না গিয়ে রহিমকে উদ্ধার করার কোনো সুযোগ সৃষ্টি হয় কিনা সেজন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। যদিও এমন সিদ্ধান্ত নেয়ার মধ্যে প্রচণ্ড ঝুঁকি ছিল, তবু সঙ্গীর কথা চিন্তা করে সে আর নিজেকে স্থির রাখতে পারল না। কারণ সে জানত এ ধরা পড়ার মানে কি এবং এর পরিণাম কত ভয়াবহ হতে পারে। বন্দিশালা একজন গোয়েন্দার ওপর কেমন উৎপীড়ন হয় তা তার অজানা নয়। সে জানে উদ্ধার করা সম্ভব না হলে রহিমকে এখন মরতে হবে। কিন্তু মরাটাই বড় কথা নয়, এই মৃত্যু যে কত বড় যন্ত্রণাদায়ক সে কথা ভেবেই শিউরে উঠল তার শরীর। রাজাউল এও জানত রহিমকে এনে এখন যে কামরায় রাখা হয়েছে সেখান থেকে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে। ইমরান গির্জা সংলগ্ন এক কামরায় অস্থির চিত্তে পায়চারি করছে আর চিন্তা করছে, রহিম নিখোঁজ হয়ে গেল কোথায়? এখন তাকে আমি কোথায় খুঁজে বেড়াবো? এমন সময় কামরার দরজা খোলার শব্দ শোনা গেল। রাজাউল প্রবেশ করলো ভেতরে। সে ভেতরে এসেই দরজা বন্ধ করে ভীত কণ্ঠে ফিসফিস করে বলল, রহিম ধরা পড়েছে। সে যেমন দেখেছে ইমরানকে সব খুলে বলল। শেষে বলল, সে এখনো আমাদের কথা কিছু বলেনি। যদিও বলেনি, কিন্তু টর্চার সেলে গেলেই বলে দিবে। ইমরান বলল, সেই দোজখের নির্যাতনের মুখে মুখ বন্ধ রাখা সহজ ব্যাপার নয়। অবস্থা ভয়াবহ, জটিল। এই অবস্থায় কি করা যায় তা নির্ধারণের জন্য দুজনে পরামর্শে বসল। তারা সিদ্ধান্ত নিতে পারছিল না তারা এখনই বেরিয়ে যাবে না রহিমকে মুক্ত করার চেষ্টা করবে। রাজাউল বলল, আমাদের সামনে সংকটটি খুবই স্পর্শকাতর ও জটিল। এই মুহূর্তে সামান্য ভুল আমাদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এবং একটা ভুল এরই মধ্যে আমরা করেও ফেলেছি। ভুলটা হলো আমরা একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি। গোয়েন্দা বিভাগের কর্মীদের অসীম ধৈর্য ও সহ্যগুণের প্রয়োজন। আবেগের বশবর্তী হয়ে কিছু করা আমাদের সাজে না। যদি নিজেদের কোনো সাথী বিপদে পড়ে, যদি তাকে সাহায্য করতে গেলে অন্যদেরও ফেঁসে যাওয়ার ভয় থাকে, তবে তাকে সাহায্য করতে যাওয়া বোকামি। রাজাউল, আবেগের বশে চলার সময় এটা নয়। ইমরানের কথায় রাজাউলের আবেগে মোটেই ফাটা পড়ল না। সে জেদের সাথে বলল, রহিমের মতো সুন্দর ও সাহসী বন্ধুকে বন্দি রেখে আমরা পালাতে পারি না। তাকে মুক্ত করার চেষ্টা আমি অবশ্যই চালাবো। অসম্ভব, ইমরান বলল। এমন ভয়ঙ্কর সংকল্প ত্যাগ করো, নইলে আমরা উভয়ই বিপদে পড়ব। সবচেয়ে বড় কথা, যে তথ্যের জন্য আমরা এখানে এসেছিলাম তা আমরা পেয়ে গেছি। সবার আগে এ তথ্য পৌঁছানো আমাদের জন্য ফরজ। রাজাউল বলল, আমি যেখানে থাকি সেখানেই রহিমকে রাখা হয়েছে। ফলে তাকে মুক্ত করার একটা চেষ্টা করার সুযোগ আমার আছে। এই সুযোগ না থাকলে আমি কোনো অনুরোধ করতাম না। আমাকে অন্তত একটা দিন সময় দাও। যদি এর মধ্যে সফল না হই, তবে আমার আর কোনো আফসোস থাকবে না। নইলে তার মৃত্যুর জন্য আজীবন কষ্ট হবে আমার। কিন্তু তুমি একা কি করে একটা বাহিনীর মুখের গ্রাস কেড়ে নেবে? রাজাউল বলল, আমি একা ঠিকই, কিন্তু সেখানে এরই মধ্যে অনেকে আমার বন্ধু হয়ে গেছে। তাদের সাহায্য আমি পাবো। যদি তার কাছে একবার পৌঁছতে পারি, তবে তাকে মুক্ত করার পথ একটা পেয়েই যাব আশা করি। কিন্তু যদি ব্যর্থ হও, যদি নিজেও ধরা পড়ে যাও দুশ্মনের হাতে, যদি আমি ধরা পড়ি, তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাবে এখান থেকে। আমাদের মুক্ত করার জন্য বিন্দুমাত্র চেষ্টা করবে না। যে তথ্য পাচার করা দরকার সেই গোপন তথ্য সবই তোমার কাছে আছে। তুমি পালাতে পারলেই আমাদের মিশন সফল হয়ে যাবে। আমি রহিমকে ছাড়া যাব না। ওর জন্য আমাকে ছেড়ে দাও। ইমরান আর কথা না বাড়িয়ে চুপ করে থাকলো। রহিমের জন্য তার যে মায়া ছিল না বা কষ্ট হচ্ছিল না তা নয়, কিন্তু কর্তব্য চিন্তা তাকে কঠোর করে তুলেছিল। ইমরানকে দুর্বল হতে দেখে রাজাউল এবার বলল, ঠিক আছে, আমার কথা শোনো। রহিমের মুক্তির যদি কোনো উপায় না দেখি, তবে রাতেই আমরা বের হয়ে যাব। তুমি সজাগ থেকো। আমি তার খবর নিয়ে রাতের যে কোনো সময় এসে তোমাকে রিপোর্ট করে যাব।
ওকে মুক্ত করার কোনো সম্ভাবনা থাকলেই কেবল আমি অপেক্ষা করব, নইলে তোমার সঙ্গী হব। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমি ঘোড়ার ব্যবস্থা করে রাখছি। রেজাউল তার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। রাস্তায় পথ চলার সময়ও তার মাথায় রহিমের মুক্তির চিন্তাই কেবল ঘুরপাক খাচ্ছিল। রহিমকে মুক্ত করা ছিল অসম্ভব ব্যাপার। সে কোনো সাধারণ চোর ডাকাত ছিল না, সে ছিল এক রাষ্ট্রীয় অপরাধী। সেনানিবাসের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় বন্দী সে। কিন্তু রেজাউলের আবেগ তাকে দুঃসাহসী ও বেপরোয়া করে তুলল। আর সেই আবেগের বশে সে তার মূল দায়িত্বও ভুলে গেল। ইমরানের দায়িত্ব ছিল ঘোড়ার ব্যবস্থা করা, কিন্তু ঘোড়ার ব্যবস্থা করাও সহজ হলো না। পাদ্রির বডিগার্ডদের ঘোড়া সেখানে থাকে ঠিকই, কিন্তু পাহারাদারদের দৃষ্টি এড়িয়ে সেখান থেকে ঘোড়া চুরি করা ছিল বলতে গেলে অসম্ভব। তখন পর্যন্ত রহিমকে কয়েদখানায় পাঠানো হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোয়েন্দা বিভাগের 2 পাষণ্ড অফিসারের হাতে তুলে দেওয়া হয়েছে। গোয়েন্দারা ধরা পড়লে তাদের কাছ থেকে তথ্য ও গোপন কথা আদায় করাই প্রথম কাজ হয়ে দাঁড়ায়। সবাই জানে গোয়েন্দারা কখনো একা থাকে না, তাদের একটি সংঘবদ্ধ দল থাকে। একজন ধরা পড়লে তার কাছ থেকেই তার সাথীদের সন্ধান পাওয়া যায়। কে কি গোপন বিষয় সংগ্রহ করেছে জানা যায়। রহিমের কাছ থেকে এই সকল তথ্য আদায় করার জন্য তাকে এক কামরায় নিয়ে যাওয়া হলো। তাকে প্রশ্ন করা হলো, একজন গোয়েন্দা হিসেবে অনেক গোপন খবরই তোমার জানা থাকার কথা। বলো, আমাদের কি কি গোপন খবর তুমি সংগ্রহ করেছ? রহিম উত্তরে বলল, আমি তোমাদের কোনো গোপন বিষয় জানি না। বণিকের মেয়ের সাথে তোমার কেমন সম্পর্ক ছিল? আমাদের দুজনের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক রয়েছে না, বলো ছিল। কখন তুমি আলিশাকে নিয়ে পালানোর পরিকল্পনা করো? আলিশার বিয়ে এক বৃদ্ধ অফিসারের সাথে হতে যাচ্ছিল, সে কারণে সে বাড়ি থেকে পালিয়েছিল এবং আমাকেও সঙ্গে নিয়েছিল। তুমি কি জানো তুমি কেমন করে ধরা পড়লে? না, রহিম উত্তর দিল, আমি শুধু এটুকুই জানি, আমি ধরা পড়েছি। তুমি আরো অনেক কিছু জানো, এক অফিসার বলল। সব কথা বলে দাও, তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না। আমি এইটুকু জানি, আমি আমার দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ অসচেতন হয়ে পড়েছিলাম। তার ফল যা হওয়ার তাই হয়েছে। এখন আমি আমার পাপ ও কর্তব্যের অবহেলার শাস্তি ভোগ করব। তোমরা আমাকে যে ধরনের কষ্ট শাস্তি দিতে চাও দিতে পারো, আমি হাসি মুখেই আমার পাপের শাস্তি গ্রহণ করব। তোমার দিলে কি এখনো আলিশার জন্য ভালোবাসা আছে? হ্যাঁ, এখনো আছে, রহিম বলল, আর চিরকাল থাকবে। আমি তাকে সঙ্গে নিয়ে কায়রো যেতে চেয়েছিলাম, সেখানে ইসলামী বিধান মতে সংসার করতে চেয়েছিলাম। যদি আমি বলি সে তোমার সাথে প্রতারণা করেছে, তুমি তা মানবে? না, রহিম বলল, যে আমার জন্য তার পিতামাতা ও বাড়িঘর ত্যাগ করতে পারে, সে কখনো ধোঁকা দিতে পারে না, বরং তাকে অন্য কেউ ধোঁকা দিয়েছে। যদি আমি আলিশাকে তোমার সামনে হাজির করি, তবে কি তুমি বলবে তোমার সাথে আঁকড়াতে আর কতজন এসেছে? এখন তারা কোথায় আছে? রহিম চুপ করে রইল, এই প্রশ্নের কোনো জবাব দিল না। তাকে আবার জিজ্ঞেস করা হলো, তুমি কি বলবে? তুমি এখান থেকে কোনো গোপন তথ্য সংগ্রহ করেছ? এবারও রহিম নিরুত্তর। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এক অফিসার এগিয়ে এসে তার মাথা উপরে তুলে ধরল। রহিমের 2 চোখে তখন টলমলো করছে অশ্রু। অফিসার বারবার একই প্রশ্ন করল, কিন্তু সে এর কোনো জবাব দিল না। সে অস্বীকার করে একথা বলল না যে আমার কোনো সঙ্গী সাথী নেই। আবার কে কোথায় আছে সে কথাও বলল না। স্পষ্টই বোঝা যাচ্ছিল তার ভেতরে চরম টানাপোড়েন চলছে। সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সে প্রশ্নের জবাব দেবে কিনা ঠিক করতে পারছে না। তার চেহারা বলছিল আলিশার জন্য এখনো সে যে কোনো ত্যাগ স্বীকার করতে পারবে। তোমাকে শেষ পর্যন্ত আমাদের সকল প্রশ্নের উত্তর দিতেই হবে, এক অফিসার বলল। আমরা চেয়েছিলাম তোমার কষ্ট কমাতে, এজন্য তোমাকে একাধিকবার সুযোগ দেয়া হয়েছে। বারবার একই প্রশ্ন করার পরও তুমি কোনো জবাব দাওনি। কিন্তু কি করে একজন বেয়াড়া গোয়েন্দার কাছ থেকে কথা আদায় করা হয় সে কথা তোমার অজানা থাকার কথা না। তবু যখন তুমি কথা বলছো না, বাধ্য হয়ে আমাকে সে পথেই ধরতে হবে। শেষ পর্যন্ত তুমি যখন একটি হাড় ও মাংসের স্তূপ হয়ে যাবে, তখন আমাকে দোষারোপ করতে পারবে না। তুমি বাঁচবে কি মরবে আমার সে চিন্তা করার দরকার নেই। তবে যদি এখনো উত্তর দিয়ে দাও, তবে অনেক কষ্টের হাত থেকে বেঁচে যাবে তুমি। আর আলিশার কথা যদি জানতে চাও তো বলি,
আলিশা চায় না তুমি এত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। তোমার সাথে এই যে ভালো ব্যবহার করা হচ্ছে, এটাও অনেকটা আলিশার জন্যই। রাজসাক্ষীকে ক্ষমা করার একটা বিধান দুনিয়া জোড়াই চালু আছে। ইচ্ছে করলে সে সুযোগ তুমি নিতে পারো, তাহলে আলিশার একটা ইচ্ছা পূরণ করার অবকাশ পাবো। তোমাকে নিয়ে ঘর বাঁধার যে স্বপ্ন আলিশা দেখছে, তার সে স্বপ্ন পূরণ হবে। আলিশাকে যদি তুমি চাও, তবে সে সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। অফিসার বলে চলল, এটা কয়েদখানা নয়, তুমি এখন একজন অফিসারের কামরায় আছো। যদি তুমি চিন্তা করার সময় চাও, তবে আজ রাত তোমাকে এখানেই রাখা হবে। রহিম নীরব, নিস্তব্ধ। বোবা চোখ মেলে সে ফেলফেল করে অফিসারের দিকে তাকিয়ে রইল। অফিসারদেরও তেমন ভয় ছিল না যে সে পালিয়ে যাবে। উঠানেও সামনে সবসময় পাহারাদার থাকে। তাছাড়া সামরিক এলাকার কড়া পাহারা থেকে পালিয়ে ও যাবেই বা কোথায়? একজন অফিসার তার সঙ্গীকে বলল, কেন তুমি অযথা সময় নষ্ট করছো? একে গোপন করে নিয়ে যাও, লোহার উত্তপ্ত শলাকা তার গায়ে লাগাও, দেখবে সে সব কথা গড়গড় করে বলে দিচ্ছে। যদি তাতেও কাজ না হয়, তবে ক্ষুধা ও পিপাসায় ফেলে রাখো 2-1 দিন। অন্য অফিসার তাকে ইশারায় কামরার বাইরে আসতে বলল। দুজনই বাইরে এলে সে বলল, আমার পরীক্ষা অন্যরকম বন্ধু। একথা ভুলে যেও না, এরা মুসলমান। যদি এ পর্যন্ত কতজন মুসলমানের কাছ থেকে গোপন তথ্য বের করেছ? তুমি কি জানো, এই কমবক্ত জাত একবার যদি মুখ বন্ধ করে, তবে মরে যাবে, তবুও মুখ খুলবে না। এবারটা তো বলেই দিয়েছে, সমস্ত উৎপীড়নের শাস্তি তার গুনাহের সাজা হিসেবে গ্রহণ করে নেবে। এবারটা দেখছি পাকা মুসলমান। হ্যাঁ, একে টর্চার সেলে নিলেও সে বলবে, আমি কিছু জানি না। আমার উদ্দেশ্য ওকে হত্যা করা নয়, আমার শুধু জানা দরকার তার সাথীরা কে কোথায় আছে। আর জানা দরকার মিশরে আমাদের আক্রমণ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে তথ্য সে জানে কিনা। ওর বাবারও তা জানা সম্ভব নয়, অন্য অফিসার বলল। হাইকমান্ডের মুষ্টিমেয় অফিসার ছাড়া আর কেউ এ বিষয়ে অবগত নয়। এই গোয়েন্দা বণিকের মেয়ের ভালোবাসায় বন্দী হয়ে আছে। তার তো দুনিয়ার আর কোনো খবরের দরকার নেই। আমার তো একথাও বিশ্বাস হচ্ছে না আলিশাই তাকে গ্রেপ্তার করিয়েছে, কারণ সে এখনো এই উজবুকের প্রেমে পাগল হয়ে কান্নাকাটি করছে। অফিসার তাকে নিয়ে কামরায় বাইরে এলো, বলল, বুদ্ধু আলিশাকেই আমি এ ব্যাপারে ব্যবহার করতে চাই। আলিশাকে আজ এই কামরাতে এনে রাখা হবে। আমি আশা করি যে গোপন রহস্য আমরা কয়েকদিন চেষ্টা করে স্বীকার করাতে পারবো না, আলিশার মতো যুবতী মেয়ে কয়েক ঘন্টার মধ্যেই সে গোপন খবর জেনে নিতে পারবে। একটা মেয়ের ওপর এতটা ভরসা করা কি ঠিক হবে? সন্দেহের সুর সঙ্গী অফিসারের কণ্ঠে। এখনো তোমার মনে সন্দেহ কাজ করছে? শোনো, তুমি তো এখনো সব কথা শুনোইনি। আলিশা ফিরে এসে যে রিপোর্ট দিয়েছে, তা জানতে পারলে বুঝতে আলিশা কতটা কাজের। এ বন্দির কাছ থেকে কথা বের করার দায়িত্ব যেহেতু আমাদের দুজনের, তাই সব কথা তোমার জানা দরকার। আলিশা ওই লোকটাকে গভীরভাবে ভালোবাসত। একজন নির্যাতিত খ্রিস্টান ও উদ্বাস্তু পরিচয় লোকটা তাদের কাছে আশ্রয় নেয়। পরিচয়ের সময় এই যুবক তার নাম বলে ইলিমোর। আলিশার বাবা কমান্ডার ওয়েস্ট ম্যাকর্ডের সাথে মেয়ের বিয়ে পাকা করলে মেয়ে এই বিয়েতে পেকে বসে। কমান্ডার ম্যাকর্ডকে আলিশা বুড়ো ভাম বলে গালি দেয় এবং অপমান করে। বাপ চাচ্ছিল কমান্ডারকে মোটা ঘুষ হিসেবে কন্যাদান করতে, কিন্তু সুদর্শন যুবক ইলিমোরের প্রেমে পড়ে মেয়ে তাকে বিয়ে করতে অস্বীকার করে বসল। ম্যাকর্ড যুবককে খুন করার হুমকি দিলে ঘটনা জটিল আকার ধারণ করে। নিরুপায় হয়ে ওরা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পালিয়ে যাওয়ার সময় যুবকটি যখন অনুভব করলো এখন আর ধরা পড়ার সম্ভাবনা নেই, তখন রাতে বিশ্রামের সময় সে তার আসল পরিচয় ফাঁস করে দেয় আলিশার কাছে। আলিশাকে সে বলে, আমি ইলিমোর নই, আমার নাম রহিম। আমি একজন মুসলমান এবং আইয়ুবের গোয়েন্দা। আলিশা মনে করেছিল ইলিমোর তামাশা করছে, কিন্তু এই যুবক তাকে বিশ্বাস করায় সে মোটেও হাসি তামাশা করছে না। সে বাস্তবিকই মুসলমান এবং তার নাম রহিম। রহিম জানতো না আলিশার মনে মুসলমানদের প্রতি প্রচন্ড ভয় ও ঘৃণা জমা হয়ে আছে। খুব শিশুকাল থেকেই এই ভীতি ও ঘৃণা জন্ম নিয়েছিল তার মনে। রহিম এ কথাও জানা ছিল না যে সে একজন অন্ধ খ্রিস্ট ভক্ত ও খ্রিস্ট ধর্মের একনিষ্ঠ অনুসারী। তার ধর্মপ্রীতি এত প্রবল যে এজন্য সে দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারে। আলিশা যখন বুঝলো তার প্রেমিক তার সঙ্গে প্রতারণা করেছে, তখন তার হৃদয়ে ভয়ের এক শিহরণ বয়ে গেল। তার মনে হলো, যে লোক ভালোবাসার নামে প্রতারণা করতে পারে, সে লোক পারে না এমন কোনো অপকর্ম নেই। এ ধরনের লোক কখনো বিশ্বস্ত হতে পারে না।
এ লোক একবার তাকে কায়রো নিয়ে যেতে পারলে তার ভাগ্যে কি ঘটবে কল্পনা করে শিউরে উঠল আলিসা। সে শুধু নিজেই তাকে ভোগ করবে, অন্যের দ্বারা তাকে নষ্ট করবে না, এর নিশ্চয়তা কি? যে লোক তাকে মিথ্যা কথা বলে ঘর থেকে বের করতে পারে, সে লোক স্বাদ মিটে গেলে যদি তাকে অন্য কারো কাছে বিক্রি করে দেয়, তাহলে কি করতে পারবে আলিসা? শিশুকাল থেকে মন মগজে মুসলমানদের বিরুদ্ধে যে ঘৃণা ও খারাপ ধারণা জমা ছিল, সেই সব ভয়ঙ্কর দৃশ্য আলিসার সামনে ভেসে উঠতে লাগলো। প্রেমিকের বিরুদ্ধে বেশি উঠল তার মন। আলিসার মনে মুসলমান প্রেমিকের চেয়ে ধর্মের প্রতি ভালোবাসা প্রবল হয়ে উঠল। রাতে তার প্রেমিক ঘুমিয়ে গেলে ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করে চলে এলো আলিসা। তার মনে তখন প্রতিশোধের আগুন দাউ দাউ করছে। প্রতিশোধ স্পৃহায় তার চেহারা তখন ভয়ঙ্কর হয়ে উঠল। সে কথা একবারও ভাবল না একটা ফিরে গেলে তার বাবা তার সাথে কেমন ব্যবহার করবে। ভাবল না সে বুড়ো অফিসার আবার হামলে পড়বে তাকে বিয়ে করার জন্য। তার মনে তখন একটাই চিন্তা, একটাই শপথ, যে করেই হোক মুসলমানদের অনিষ্ট করতেই হবে, সর্বাবস্থায় তাদের শত্রু মনে করতে হবে। ইসলামকে ধ্বংস করার জন্য ক্রুশের নামে শপথ নিল সে। আলিসা ছিল খুব সাহসী ও চতুর মেয়ে। পালাবার ব্যাপারে সে এক নিখুঁত পরিকল্পনা তৈরি করল। রহিমকে তার মনোভাব কিছুতে জানতে না দিয়ে সেও শুয়ে পড়ল তার সাথে। রহিম যখন গভীর ঘুমে মগ্ন, তখন আলিসা ঘোড়ার ওপর আরোহণ করে এমন চুপিসারে পালিয়ে আসে যে রহিম তার কিছুই টের পায়নি। যে পথে গিয়েছিল সে পথেই ফিরে এলো আলিসা। ভোর হওয়ার আগেই আকরা এসে পৌঁছল। বাবার কাছে গিয়ে সব অপরাধ স্বীকার করে রহিম সম্পর্কে সব কথা বলে দিল তাকে। তার পিতা তখনই কমান্ডার ওয়েস্ট ম্যাকর্ডকে এই ঘটনা জানাল। কমান্ডার 3 জন সৈন্য সাথে নিয়ে ঘোড়ার পিঠে চেপে বসল রহিমের সন্ধানে। সকালে ঘুম থেকে জেগে উঠে রহিম দেখে ঘোড়া সহ আলিসাও তাও। অকথ্যা সে মরুভূমি থেকে লোকালয়ে পৌঁছার জন্য পায়ে হেঁটে রওনা দিল। কিন্তু পায়ে হেঁটে সে আর কত দূর যাবে? ম্যাকর্ডের হাতে অচিরেই ধরা পড়ল সে। এখন সেই প্রেমিক গোয়েন্দা আমাদের হাতে। কিন্তু রহিম জানে না আলিসা তাকে ধোঁকা দিয়েছে। না, এজন্যই আমি এখন আলিসাকে ব্যবহার করতে চাই। আমি রহিমকে খুব ভালো খাবার খেতে দেব এবং আরামায়েশে ডাকবো যাতে সে বিভ্রান্ত হয়। সেনানিবাসের অফিসার্স কোয়ার্টার। সকল চাকর বাকর ও লোকজনের মুখে একই কথা, একজন মুসলিম গোয়েন্দা ধরা পড়েছে। রেজাউল ফ্রান্সিস পরিচয়ে সে চাকরদের সঙ্গে আছে। অন্যদের সাথে সেও সমানতালে মুসলিম গোয়েন্দাকে গালমন্দ করে যাচ্ছে। সে গালমন্দ করছে আর জোরে জোরে চিৎকার করে বলছে, এই গোয়েন্দাকে ফাঁসি দেওয়া হোক, আর তা না হলে তাকে ঘোড়ার পিছনে বেঁধে ঘোড়া ছুটানো হোক। রেজাউল জানে রহিম এখনো সেই কামরাতেই আছে। রেজাউলের মতো অন্যরাও বন্দীকে কয়েদখানায় পাঠানো হচ্ছে না দেখে আশ্চর্য হচ্ছিল। বাবুর্চিখানার এক লোক বলল, কয়েদিকে আজ অফিসারের খাবার দেয়া হবে। যখন সে সত্যি সত্যি কয়েদির জন্য অফিসারদের খাবার নিয়ে গেল, তখন সকলে একে অন্যের মুখের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকালো। রেজাউলের বিস্ময় তখন চরমে। সে বাবুর্চিখানার লোককে একসময় আড়ালে জিজ্ঞেস করে বসল, এর মানে কি? মুসলমান গোয়েন্দাকে এত জামায় আদর করা হচ্ছে কেন? যে খাবার আমাদের ভাগ্যে জোটে না, সে খাবার দেওয়া হচ্ছে কয়েদিকে। তবে কি এ লোক আসলে কোনো গোয়েন্দা নয়? কি বলছো তুমি? তুমি তো জানো না এ বড় ভয়ঙ্কর গোয়েন্দা। চাকর তার বিদ্যা জাহির করে বলল। যে অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেছেন, আমি নিজে তার মুখ থেকে শুনেছি। এই কয়েদিকে কেবল ভালো খাবারই দেওয়া হবে না, তার জন্য নাকি রূপসী কোনো মেয়েও জোগাড় করা হয়েছে। খাওয়া দাওয়ার পর সে মেয়েকে তার কামরায় পাঠিয়ে দেওয়া হবে। বলো কি? চোখে মুখে চরম বিস্ময় ফুটিয়ে বলল রেজাউল। হ্যাঁ, এই মেয়ে নাকি গোয়েন্দার পেট থেকে কথা বের করবে, বলল চাকর। রহিমের খাওয়া হয়ে গিয়েছিল। আলিসাকে নিয়ে তার কামরার দিকে এগিয়ে গেল অফিসার দুজন। কামরার কাছে এসে দাঁড়িয়ে পড়ল তারা। আলিসাও দাঁড়ালো তাদের সাথে। জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল অফিসারদের দিকে। অফিসাররা আবারও তাকে ভালো করে বুঝিয়ে বলল তাকে কি করতে হবে, বন্দীকে কি কি জিজ্ঞেস করতে হবে। তারপর ইশারা করলো তাকে কামরায় প্রবেশ করার। আলিসা আলতো পায়ে কামরায় প্রবেশ করলো। আলিসাকে দেখেই চমকে উঠল রহিম। অধীর হয়ে উঠে দাঁড়ালো। ভাবল, স্বপ্ন দেখছি না তো? তুমি? সে আলিসাকে জিজ্ঞেস করলো। তোমাকেও কি গ্রেফতার করে আনা হয়েছে? হ্যাঁ, গত রাতেই ওরা আমাকে বন্দি করে এখানে নিয়ে এসেছে, বলল আলিসা। কিন্তু কেমন করে ওরা তোমাকে বন্দি করলো?
আমি তো তোমার উধাও হওয়ার রহস্য কিছুতেই উদ্ধার করতে পারছিলাম না। তুমি পালিয়ে গেছো এটা যেমন মেনে নিতে পারছিলাম না, তেমনি তুমি গ্রেপ্তার হয়েছ একথাও কল্পনা করতে পারছিলাম না। আমি কেমন করে পালাতে পারি? আলিসা বলল। আমার তো বাঁচা মরা তোমার সাথে। তুমি ঘুমিয়ে যাওয়ার পরও আমার যখন ঘুম আসছিল না, তখন আমি উঠে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। জ্যোৎস্না রাতে ঠান্ডা হাওয়ায় মরুভূমিতে হাঁটতে বেশ ভালোই লাগছিল। হাঁটতে হাঁটতে একটু দূরে সরে এসেছি। হঠাৎ কে যেন পিছন থেকে আমার মুখ চেপে ধরল। তার হাত থেকে ছোটার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। চিৎকার করে তোমাকে ডাকতে চেষ্টা করলাম, কিন্তু তাও পারলাম না। ওরা ছিল দুজন, একজন আমাকে ধরে রাখলো, আর একজন বেঁধে ফেললো আমার হাত মুখ। তারপর একজন গিয়ে আমার ঘোড়া নিয়ে এলো। আমার মুখ তখন বন্ধ। তোমাকে ডাকতে গিয়েও পারিনি। ওরা আমাকে সোজা এখানে নিয়ে এলো। ওদেরকে কে বলেছে আমি ইলিমর নই রহিম? রহিম বলল, যারা তোমাকে ধরে নিয়ে এলো তারা আমাকে কেন ধরে আনলো না? আমাকে কেন হত্যা করলো না? আমি এসব প্রশ্নের জবাব দিতে পারবো না, আলিসা বলল। আমি নিজেই এখন আসামি। হয়তো তোমার সাথে লড়াই করার সাহস হয়নি ওদের। তুমি মিথ্যা কথা বলছো আলিসা, রহিম বলল। তোমাকে ধমকিয়ে আমার সম্পর্কে জেনে নিয়েছে, আর তুমি ভয় বলে দিয়েছ আমি কে। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি কখনো তোমার কষ্ট সহ্য করতে পারবো না। যদি তোমার মনে আমার জন্য এতই দরদ, তবে ওরা যা প্রশ্ন করেছে তার সঠিক জবাব দিচ্ছ না কেন? তুমি সঠিক জবাব না দিলে ওরা আমার ওপর টর্চার করবে বলে হুমকি দিচ্ছে। ওরা আরো বলেছে, যদি তুমি ওদের প্রশ্নের সঠিক জবাব দাও, তবে আমার ভালোবাসার খাতিরে ওরা তোমাকে মুক্ত করে দেবে এবং আমাদের বিবাহ বন্ধনে সাহায্য করবে। বাহ আলিসা, বাহ, রহিম ব্যঙ্গ করে বলল। তুমি এরই মধ্যে এই চুক্তিও করে ফেলেছ যে আমি সমস্ত কথা বলে দিলে ওরা আমাকে মুক্ত করে দেবে, আর সেই সঙ্গে তোমার সাথে বিয়েও দিয়ে দেবে। হ্যাঁ, আলিসা বলল, তবে শর্ত হলো তোমাকে খ্রিস্টান হতে হবে। তুমি কি এই আশা নিয়েই এখানে এসেছো যে মুক্তির ওয়াদা পেয়েই আমি আমার সত্য ধর্ম ত্যাগ করব? আলিসা, আমি সামরিক বিভাগের কোনো সাধারণ সৈনিক মাত্র নই। আমি একজন প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা। মাথায় কিছু বুদ্ধিও রাখি, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার বুদ্ধি ও জ্ঞানের ওপর তোমার ভালোবাসা কিছু সময়ের জন্য জায়গা করে নিয়েছিল। এটাই আমার পাপ ও ভুল, আর এই ভুলই আমাকে এখানে নিয়ে এসেছে। আমাকে মিথ্যা আশ্বাস দেওয়ার চেষ্টা করো না। যে ক্রুশের নামে তুমি কসম খাচ্ছ, সেই ক্রুশ গলায় ধারণ করে তুমি আমার সাথে মিথ্যা বলছো। ছি আলিসা, ছি। তুমি কি অঙ্গীকার করতে চাও যে তুমি স্বেচ্ছায় এবং একাকী সেখান থেকে পালিয়ে আসনি? আমি জানি তোমার অন্তরে মুসলমানদের বিরুদ্ধে যে ঘৃণা রয়েছে, সেই ঘৃণাই তোমাকে আমার কাছ থেকে পালিয়ে আসতে সাহস ও প্রেরণা জুগিয়েছে। আমার প্রতি তোমার আর ভালোবাসা ও বিশ্বাস বলে কিছুই অবশিষ্ট নেই। ফলে তুমি আমাকে ঘুমন্ত অবস্থায় বিশাল মরুভূমিতে একাকী ফেলে নিজের ঘোড়া নিয়ে চলে আসতে পেরেছ, আর তোমার বুড়ো হবু স্বামীকে আমার সন্ধানে পাঠিয়ে দিয়েছ। আমি তোমার জাতিকে আমার শত্রু মনে করি। আমার জাতির বিরুদ্ধে তোমার জাতি যে ধ্বংসাত্মক ও ভয়াবহ ষড়যন্ত্র চালাচ্ছে, তার মোকাবেলা করবার জন্য আমি নিজের জীবন কোরবানি করার শপথ নিয়ে এখানে এসেছি। কিন্তু তোমার কারণে আমি আমার কঠিন দায়িত্ব ভুলে গিয়েছিলাম। ভালোবাসার দাবি মেটাতে গিয়ে আমি আমার ভবিষ্যৎ ধ্বংস করেছি। তার বিনিময়ে তুমি গোখরা সাপ হয়ে এসেছ আমাকে ধ্বংসন করতে। সে এমন ভঙ্গিতে কথা বলছিল যে আলিসার দম বন্ধ হয়ে আসছিল। তার অন্তরে রহিমের জন্য এতদিন যে ভালোবাসা জমা করেছিল, সেই ভালোবাসা এসে ভর করছিল আবার। রহিম তার চোখে চোখ রেখে ধীরে সুস্থে আবেগদীপ্ত কণ্ঠে যখন কথা বলছিল, তখন এই যুবতী তার অন্তরের আবেগ আর চেপে রাখতে পারছিল না। প্রথমে তার চেহারার রং পাল্টে গেল। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে সে তার কান্না দমন করতে চেষ্টা করল, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চোখ ফেটে বেরিয়ে এলো অশ্রুর বন্যা। সে অস্থির হয়ে রহিমের দুটি হাত চেপে ধরল, কাঁদতে কাঁদতে বলল, এলিমোর, বিশ্বাস করো, তোমার প্রতি আমার কোনো ঘৃণা নেই। তুমি তোমার ফরজ দায়িত্ব ভুলে গিয়ে যে ভুল করেছ, আমার ভুল তার থেকে কোনো অংশেই কম নয়। আমি সত্যি অপরাধী। আমি তোমাকে ধরিয়ে দিয়েছি। আমি জানি এই অপরাধের কোনো ক্ষমা নেই। এর জন্য আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে,
জীবনের প্রথম ভালোবাসাকে হারাতে হবে। হয়তো কয়েকদিনের মধ্যেই ওই বৃদ্ধ কমান্ডারের সাথে আমার বিয়ে হবে। সেই বন্য পশুকে নিয়ে জীবন কাটাতে হবে আমার। ইলিমর, আমাকে বাঁচাও, খুন করো আমাকে। আমাকে আর ইলিমর বলো না, আব্দুর রহিম বলল। আমি ইলিমর নই, আমি আব্দুর রহিম। অফিসার দুজন পাশের কামরায় বসে শরাব পান করছিল। তাদের বেশ খুশি খুশি দেখাচ্ছিল। এর কারণ ছিল আলিসা। অফিসার দুজনের বিশ্বাস, আলিসা একবার এই যুবকের কাছে গেলেই সে মোমের মতো গলে যাবে এবং হঠাৎ করে আলিসাকে কাছে পাওয়ার আনন্দে অতি সহজেই গড়গড় করে সব গোপন তথ্য ফাঁস করে দেবে। সকাল হওয়ার আগেই তাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে এবং তারা সেই তথ্য অফিসে জমা দিয়ে প্রমাণ করবে। বন্দির কাছ থেকে তথ্য আদায়ে তারা কতটা পারঙ্গম। রহিমের কামরার বাইরে দরজার সামনে এক পাহারাদার বসেছিল চুপচাপ। কামরার পেছন দিকটা ছিল অন্ধকার। সেই অন্ধকারে পা টিপে টিপে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে গেল কামরার দিকে। মূর্তিটি ছিল রেজাউলের। ওদিকে ইমরান গির্জা সংলগ্ন নিজের কামরায় বসে নির্ঘুম চোখে প্রচন্ড অস্থিরতায় ছটফট করছিল। জেগে জেগে রাত কাটাচ্ছে সে। মাঝে মাঝে উঠে পায়চারি করছে। সামান্য একটু আওয়াজ হলেই চমকে উঠে ছুটে যাচ্ছে দরজার দিকে। তার কাছে প্রতিটি শব্দই রেজাউলের শব্দ মনে হচ্ছিল। গভীর রাত। সে অতি সাবধানে কামরা থেকে বাইরে বেরিয়ে এলো। পা টিপে টিপে আস্তা বলে গিয়ে ঢুকলো। 3টি ঘোড়া বাছাই করলো ভালো দেখে। 8টি ঘোড়া বাঁধা ছিল একসাথে। তার থেকে ঘোড়া 3টি আলাদা করলো। জিনগুলোও চুপি চুপি পৃথক করে রাখলো। সে প্রতি মুহূর্ত আশা করছিল এই বুঝি রাজাউল ও রহিম চলে এলো। কিন্তু যতই রাত বাড়ছিল ততই তার আশা আকাঙ্ক্ষা নিরাশার অন্ধকারে তলিয়ে যেতে লাগলো। একসময় তার সব আশা আকাঙ্ক্ষা মিলিয়ে গেল। সে বুঝতে পারল রহিমকে মুক্ত করার জন্য রাজাউলের আবেদন মঞ্জুর করে সে মহা ভুল করেছে। এটা যে একেবারে অসম্ভব এক প্রচেষ্টা ছিল, এটা জানার পরও সে কেমন করে রাজাউলের আবেদনে সাড়া দিল। এই ভুলের জন্য নিজেকে ধিক্কার দিতে লাগলো সে। রাত ভোর হয়ে এলো প্রায়। এখনই এখান থেকে সরে না পড়লে বিপদে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ইমরানের অবচেতন মন তাকে যে কোনো একটি ঘোড়া নিয়ে তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ার জন্য তাগাদা দিতে লাগলো। কিন্তু যখনই সে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিতে যায় তখনই রাজাউলের কথা মনে পড়ে যায় তার। রাজাউল বলেছিল সে রাতে অবশ্যই আসবে। রহিমকে মুক্ত করতে না পারলে সে একা হলেও আসবে। তাই বেরোতে গিয়েও তার আর বেরোনোর হয়ে ওঠে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে রাজাউল। কালো এক ছায়ামূর্তি হয়ে দাঁড়িয়ে আছে বন্দি রহিমের কামরার জানালার পাশে। এই জানালার ওপাশেই আছে রহিম। হয়তো মাত্র কয়েক হাত দূরে সে মৃত্যুর জন্য প্রতীক্ষা করছে। এই বন্দিশালা থেকে আদৌ কি তাকে মুক্ত করা সম্ভব হবে? সে জানালায় কান লাগিয়ে ভেতরের কথা শুনতে চেষ্টা করলো। শুনতে পেল এক নারী কণ্ঠ বলছে, আমি তোমাকে মুক্ত করতে পারি যদি তুমি অফিসারদের প্রশ্নের সঠিক জবাব দাও। এসব অফিসারদের ওপর আমার বাবার কিরকম প্রভাব তা তুমি ভালো করেই জানো। আমি কথা দিচ্ছি, আমার কথা রাজি হলে বাবাকে বলে আমি তোমার মুক্তির ব্যবস্থা করব। রাজাউল আর অপেক্ষা করলো না। রহিমের কি জবাব দেয় তা জানারও চেষ্টা করলো না। কথা যেন আর না গয়ে সে জানালায় সংখ্যার সূচক মৃদু আওয়াজ করলো। রহিম এই ইঙ্গিত বুঝতে পারল। সে বুঝতে পারল তাকে মুক্ত করার জন্য তার কোনো সঙ্গী এসেছে। এই ইঙ্গিত রাজাউল বা ইমরান ছাড়া আর কারো জানা নেই। কিন্তু আলিসা আর কিছু বুঝতে পারল না। রহিম থুতু ফেলার ভান করে জানালার পাশে গিয়ে দাঁড়ালো এবং জানালা খুলে বাইরে থুতু ফেলল। রাজাউল জানালার নিচেই লুকিয়েছিল। রহিম যখন থুতু ফেলে জানালা আড়াল করে আবার আলিসার সামনে এসে দাঁড়ালো, পেছন থেকে জানালা টপকে সন্তর্পণে ভেতরে প্রবেশ করলো রেজাউল। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই চোখের ফলকে সে খঞ্জর হাতে আলিসার সামনে লাফিয়ে পড়ল এবং এক হাতে আলিসার মুখ কঠিনভাবে চেপে ধরে অন্য হাতে আলিসার বুকে খঞ্জর বসিয়ে দিল। আলিসা চিৎকার করারও অবকাশ পেল না। তার আগেই সে লাশ হয়ে গেল এবং লুটিয়ে পড়ল মেঝে। রাজাউল ও রহিম জানালা দিয়ে লাফিয়ে বের হয়ে এলো এবং অন্ধকারে গা ঢাকা দিল। রাজাউল এখানকার অলিগুলি ছোট বড় সব রাস্তায় ভালো মতো চিনত। সে পায়ে চলা অন্ধকার পথে রহিমের হাত ধরে ছুটতে শুরু করলো পালিয়ে যাওয়ার জন্য।
কিন্তু বারান্দার প্রহরীর কানে আঘাত করল ছুটন্ত পায়ের আওয়াজ। সে চকিতে লাফিয়ে উঠে ছুটল আওয়াজ লক্ষ্য করে। মোড় ঘুরেই দেখতে পেল দুটি ছায়া অন্ধকারে হারিয়ে যাচ্ছে। সে চিৎকার জোরে দিল, বন্দি পালিয়েছে, বন্দি পালিয়েছে, তোমরা কে কোথায় আছো, জলদি ছুটে এসো। তার হাঁক ডাকে অন্য সব প্রহরীরা সতর্ক হয়ে গেল। ঘুমন্ত প্রহরী ও সৈনিকদের অনেকের ঘুম ভেঙে গেল। চারদিক থেকে প্রহরীরা আওয়াজ করে জানিয়ে দিল সবাই সজাগ ও সতর্ক আছে। রেজাউল ও রহিম ছুটা বন্ধ করে বাগান ও বৃক্ষের আড়াল নিয়ে অন্ধকারের সন্তর্পণে চলছে। সামনে কিছুটা ফাঁকা জায়গা, তারপরে আবার বাগান শুরু হয়েছে। সামনে ফাঁকা জায়গা দেখে থমকে দাঁড়িয়ে পড়ল ওরা। রেজাউল বলল, এখানে বসে থাকলে কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে যাব আমরা। জানি ফাঁকা জায়গাটুকু পার হওয়া বিপজ্জনক, কিন্তু এখানে অপেক্ষা করা আরো বিপদের। এই বিপদ আমাদের মাথায় নিতেই হবে, চলো চেষ্টা করি, বলল রহিম। ফাঁকা জায়গায় নেমে এলো দুজন। হঠাৎ অন্ধকার থেকে একটি তীর ছুটে এসে রহিমের বুকের মধ্যে ঢুকে গেল। রহিম ছিল যুবক ও সাহসী এক যোদ্ধা। বুকে তীর নিয়েই সে ছুটল রেজাউলের সাথে এবং ওপাশের বাগানের অন্ধকারে গিয়ে পৌঁছল ওরা। তারপর আবার সন্তর্পণে ছুটতে লাগলো প্রাণপণে। কিন্তু বেশি দূর যেতে পারল না রহিম। কিছু দূর গিয়েই সে মুখ থুবড়ে পড়ে গেল। রেজাউল ঝুঁকে পড়ে চেষ্টা করলো তার বুক থেকে টেনে তীর বের করার, কিন্তু তা সম্ভব ছিল না। রহিম রেজাউলকে বলল, ভাই আমার, তুই পালিয়ে যা, আমার আশা ছেড়ে দে, আমাকে আর বাঁচাতে পারবি না, আমার জন্য তুই নিজের জীবন নষ্ট করিস না। মরার সময় এটুকু তৃপ্তি নিয়ে মরতে পারছি যে আমার ভাইয়েরা ভ্রাতৃত্বের হক পুরোপুরি আদায় করেছিল। রহিম আর কথা বলতে পারছিল না, তার স্বর নিচু হয়ে এলো, কণ্ঠ জড়িয়ে গেল। রেজাউল কিছুক্ষণ বন্ধুর গায়ে হাত রেখে চুপচাপ বসে রইল। তারপর তাকে কাঁধে তুলে নিয়ে অন্ধকারে লুকিয়ে গির্জার দিকে পালিয়ে যেতে লাগলো। পাহারাদারদের দৌড়দৌড়ি ও শোরগোল তার কানে আসতে লাগলো। রাস্তা ছেড়ে সে বাগানের মধ্যে ঢুকে গেল। অনুসরণকারীরা প্রতিটি পথে শোরগোল করছিল আর তাদের খুঁজে ফিরছিল। কিন্তু রেজাউলের ভাগ্য ভালো, তাদের চোখকে ফাঁকি দিয়ে সে সেনা অফিসারদের কোয়ার্টারের বাউন্ডারি ওয়ালের কাছে পৌঁছে গেল। এই দেয়ালের ওপাশেই মুসলমানদের একটা ছোট বস্তি। গির্জায় পৌঁছতে হলে এই বস্তি পেরিয়ে আরো অন্তত আধা কিলো যেতে হবে। রেজাউল জানে আকরার মুসলমানরা কীটপতঙ্গের মতো জীবনযাপন করছে। খ্রিস্টানদের চোখে প্রতিটি মুসলমানই গোয়েন্দা ও সন্দেহভাজন ব্যক্তি। নানা ছুতানাথায় মুসলমানদের ওপর নেমে আসে প্রশাসনিক নির্যাতন। কারো ওপর সন্দেহ হলে সাথে সাথে তাকে বন্দি করে কয়েদখানায় পাঠিয়ে দেওয়া হয়। তাদের বাড়ি তল্লাশির নামে চালানো হয় খোলামেলা লুটপাট। রেজাউল রহিমকে কাঁধে থেকে নামিয়ে একটু দম নিল, নাড়ি পরীক্ষা করে দেখল এখনো তার ঠিকমতোই কাজ করছে। রহিমকে বাঁচানোর জন্য অস্থির হয়ে উঠল রেজাউল। পোশাক খুলে সেই পোশাক পেঁচিয়ে প্যাটের সাথে বাঁধল তাকে। তারপর দেয়াল টপকালো। কোনো মুসলমানকে বিপদে ফেলতে চাইল না সে, কিন্তু রহিমের বোঝা পিঠে পাথরের মতো এমনভাবে চেপে বসেছে যে সে আর হাঁটতে পারছে না। তবু বেপরোয়াভাবে সে এগিয়ে চলল। রহিমকে বাঁচিয়ে তোলার চিন্তা ছাড়া আর সব চিন্তা যেন তার মাথা থেকে গায়েব হয়ে গেছে। আরো কিছুটা পথ এই অবস্থাতেই এগিয়ে গেল রেজাউল, কিন্তু পিঠের বোঝার চাপে তার হাঁটু মুড়ে এলো। বসে পড়ল রেজাউল। গির্জা পর্যন্ত পৌঁছার আশা ত্যাগ করল সে। বস্তির এক দরজায় আঘাত করল। কিছুক্ষণের মধ্যে দরজা খুলে ধরল বুড়ো মতো এক লোক। রেজাউল বুড়োর দিকে ফিরেও তাকালো না। আহত রহিমকে কাঁধে নিয়ে সর করে ঘরের ভেতর চলে গেল। বুড়ো হাঁ করে তাকিয়ে রইল এই খেপা যুবকের দিকে। তার পিঠে ঝুলছে আরেক যুবকের রক্তাক্ত লাশ। ভয় পেয়ে গেল বুড়ো, ওভাবেই দরজা ধরে দাঁড়িয়ে রইল। রেজাউল পিঠ থেকে রহিমকে নামিয়ে বুড়ো লোকটাকে কাছে ডাকলো। ভয়, আতঙ্ক আর নানা দুশ্চিন্তা নিয়ে এগিয়ে এলো বুড়ো। রেজাউল সংক্ষিপ্ত কথায় তার কাছে তাদের পরিচয় দিল। তবে এত কথা বলার দরকার ছিল না, শুধু এটুকু বলাই যথেষ্ট ছিল যে তারা মুসলমান। রেজাউল রহিমের প্রতি খেয়াল দিল এবার। ততক্ষণে রহিম শহীদ হয়ে গেছে। রেজাউলের কাপড় চোপড় সব রক্তে রঞ্জিত। ভীত বিহবল দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল বাড়িওয়ালা। রেজাউল তার কাছে সমস্ত ঘটনা খুলে বলল। ইমরানের কথাও বলল তার কাছে। বুড়ো ছাড়াও বাড়িতে ছিল তার দুই যুবক পুত্র। তাদের ঘর থেকে বুড়ো তাদেরকে ডেকে আনলো।
ইসলামী ভ্রাতৃত্বের চেতনায় রাজাউল ও এই পরিবারের সবাই একাকার হয়ে গেল। তারা রাজাউলের কাপড় চোপড় বদলে দিল। সবাই মিলে পরামর্শ করে রহিমের লাশ সম্পর্কে সিদ্ধান্ত নিল। তাকে ঘরের কোণের কামরাতেই দাফন করা হলো। দাফনের দায়িত্ব ওদের হাতে দিয়ে রাজাউল ছুটল ইমরান তার জন্য যেখানে অপেক্ষায় প্রহর গুনছে সেই গির্জার দিকে। গভীর রাত, সমগ্র মুসলিম বিশ্ব ঘুমিয়ে আছে গভীর নিদ্রায়। জাতির গাদ্দাররা শত্রুর দেয়া সরাব নারী নিয়ে মাতাল হয়ে পড়ে আছে, আর সাধারণ মানুষ নিশ্চিন্ত নির্বিকার। তাদের থেকে দূরে, অনেক অনেক দূরে, ইমানের বলে বলিয়ান এক মুসলিম যুবক ইসলামের সম্মান ও গৌরব রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে প্রতীক্ষা করছে বন্ধুদের জন্য। ওরা এলেই আকরা থেকে গোপনে বেরিয়ে যাবে সবাই। জীবন মরণ সংগ্রাম চালিয়ে ছুটে যাবে কায়রো। তাদের এই কায়রো পৌঁছার ওপর নির্ভর করছে মিশরের নিরাপত্তা, নির্ভর করছে মুসলিম বিশ্বের মান সম্মান ও ইসলামের গৌরব। তাদের কাছে রয়েছে এমন গোপন তথ্য, এমন পবিত্র আমানত, যার ওপর নির্ভর করছে সমগ্র জাতির ভাগ্য। অথচ তাদের আশেপাশে এমন কেউ নেই যে তাদের সাহায্যকারী হতে পারে, যে তাদের ভালো মন্দ দেখতে পারে। তাদের একমাত্র সহায় এখন আল্লাহ। এমন সংকটময় মুহূর্তে জাতীয় দায়িত্ব কাঁধে নিয়ে চরম উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছে ইমরান। তার মাথায় কিলবিল করছে নানা চিন্তা। রহিম কি মুক্তি পাবে? রাজাউলকে আসতে পারবে? কায়রোয় এই খবর আদৌ কি পৌঁছানো যাবে? গেলেই বা কখন? মিশরের ওপর আঘাত হানার জন্য খ্রিস্টানদের সম্মিলিত বাহিনী প্রস্তুত। তাদের বিরাট নৌবহর ভূমধ্য সাগরের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে মিশরের উপকূলে আক্রমণ করতে ছুটে যাচ্ছে। এই খবর অনতিবিলম্বে কায়রোয় পৌঁছানো দরকার। এজন্য ইমরানের এত পেরেশানি। ইমরান দ্রুত প্রাগ বা কায়রো পৌঁছাতে চাচ্ছে, যেন এই মুহূর্তে নুরুদ্দিন জঙ্গি ও সুলতান আইয়ুবী অন্য কোনো সেক্টরে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়ে না বসেন। যদি তাদের এমন কোনো সিদ্ধান্ত থাকেও তা থামাতে হবে। ইমরান এই দুশ্চিন্ত পেরেশানি থেকে মুক্তির জন্য সিজদায় পড়ে গেল। ভেতর থেকে দরজা বন্ধ করে নফল নামাজ পড়তে শুরু করল সে। এ সময় শহরে হইচই শুরু হয়ে গেল। প্রহরীদের হাঁক ডাক কানে এলো তার। সে নামাজ শেষ করে কান পাতল। পাহারাদারদের ব্যস্ত তৎপরতা, দৌড়োদৌড়ি, সতর্কতা, এসব দেখে তার অশান্তি ও দুশ্চিন্তা আরো বেড়ে গেল। সে আবার জায়নামাজে দাঁড়ালো এবং 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলতে লাগলো, হে আল্লাহ, আমাকে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের সুযোগ ও ক্ষমতা দান করুন। আমি যেন আমার সংগৃহীত তথ্য ঠিকানা মতো পৌঁছে দিতে পারি, এই তৌফিক দাও আমায়। এর বিনিময়ে তুমি আমাকে যা দান করছো তার সবকিছু নিয়ে নাও। প্রয়োজনে আমার পরিবার, আমার খানদানকেও আমি তোমার হাওলা করে দিচ্ছি। বিনিময়ে শুধু একটি সুযোগ চাই, আমি যেন এ তথ্য তোমার খাদেমদের দরবারে পৌঁছে দিতে পারি। ইমরান চোখের জলে বুক ভাসিয়ে মালিকের দরবারে তার প্রার্থনা তখনও শেষ করেনি। হঠাৎ দরজার উপরে সাংকেতিক টোকা পড়ল, যেমন পড়ছিল রহিমের জানালায়। ইমরান তাড়াতাড়ি মোনাজাত শেষ করে দরজা খুলে দিল। রেজাউল দাঁড়িয়েছিল দরজার বাইরে। তাকে ভেতরে ডেকে এনে দরজা বন্ধ করে দিল ইমরান। রেজাউল তখন ভীষণভাবে হাঁপাচ্ছিল। সে ইমরানকে বলল, সর্বনাশ হয়ে গেছে ইমরান, আমাদের ওপর দিয়ে মহা বিপদ বয়ে গেছে। রহিম শহীদ হয়ে গেছে। ইমরানের কাছে সব ঘটনা খুলে বলল রেজাউল। ইমরান যখন শুনল রহিমের লাশ একজন মুসলমানের বাড়িতে তাদের ঘরের মেঝেতে দাফন করার জন্য রেখে এসেছে রেজাউল, তখন ভীত শঙ্কিত কণ্ঠে সে বলে উঠল, এ কি করেছো তুমি? তাদের ওপর এখন বিপদের কি জাহান্নাম নেমে আসবে কল্পনা করতে পারো? আমরা কোনোদিন আকরার কোনো মুসলমানদের বিপদের কারণ হব এমনটি আমি কল্পনাও করিনি রেজাউল। রেজাউল অভয় দিয়ে তাকে বলল, ওই পরিবারের 3 জন পুরুষ ও কয়েকজন নারী আছে। এই কাজের জন্য বাইরের কাউকে ডাকতে হবে না তাদের। তারা তখনই কামরার কোণে গর্ত খোঁড়া শুরু করে দিয়েছে। হয়তো এতক্ষণে তারা লাশ দাফনও করে ফেলেছে। নিজেদের নিরাপত্তার স্বার্থেই এই খবর তারা বাইরের কাউকে জানাবে না। ইমরান সে বাড়িতে যেতে চাইল। বলল, তাদের গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে কিনা আমি দেখতে চাই। রেজাউল তাকে আশ্বস্ত করল, তারা খুব সতর্ক লোক। মনে হলো, আমার বিশ্বাস তারা সবকিছু গুছিয়ে নিতে পারবে।